গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বা আমি ইভেন ধরে নিই গরু কাটার জন্য, অমিত শাহ ছেলে জয় শাহ এসে কি কাউকে আক্রমণ করে? শুধুমাত্র ওই যারা যে দুজনকে দেখা গেল, দুজনকে অ্যারেস্ট করে পুলিশ একেবারে বাহবা করানোর জন্য দুজনের ছবি দিয়ে পোস্ট করছেন, ওকে বলছেন হিন্দুত্ব বাঁচাও, রাস্তায় নেমে পড়ো, আর নিজের ছেলেকে বলছে তুমি ক্রিকেট ম্যাচ দেখো, তুমি ক্রিকেটটা সামলাও, ক্রিকেট বোর্ডের মাথায়। আর ওর দাড়ি থাকলেই যদি সে রোহিঙ্গা হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি? দাড়ি থাকলে যদি সে রোহিঙ্গা হয়ে যায় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি? মানে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে বিজেপি তাকে কি রোহিঙ্গা বলতো? আপনি বলুন, দাড়ি থাকলে যদি কেউ রোহিঙ্গা হয়ে যায় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রোহিঙ্গা ছিলেন? মানে বিজেপির যুক্তি যদি মেনে নিই, আজকের দিনে যদি মানে কেউ রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন যদি আজকের দিনে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কারো যদি আজকের দিনে দাড়ি থাকে, ইভেন অনেক অমুসলিমদেরও দেখবেন দাড়ি থাকে, দাড়ি রাখেন। মানে আজ মানে আর দুদিন পরে তো মানে বিজেপি বলতে শুরু করলো যে দাড়ি মানে কোন ভারতবর্ষে দাড়ি রাখা যাবে না। তো অদ্ভুত বিষয়, অদ্ভুত যুক্তি। যুক্তি তো একটা বাস্তব ভিত্তি থাকবে, যে দাড়ি থাকলে সে রোহিঙ্গা হয়ে যাবে বা বাংলাদেশি হয়ে যাবে। সামাজিক মাধ্যমে যখন এই বিষয়টা ছড়িয়ে পড়েছে, নরেন্দ্র মোদীরও তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রাখেনি তো? নরেন্দ্র মোদী কি রোহিঙ্গা না বাংলাদেশি? বলুন, দাড়ি থাকলে যদি রোহিঙ্গা হয়ে যায় তাহলে নরেন্দ্র মোদী কি রোহিঙ্গা? মানে যুক্তির তো একটা বাস্তব ভিত্তি থাকবে। গ্রেপ্তার তো লোকে ছিচি করছে, গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে এর সাহসটা কি করে হলো? প্রতিদিন মুসলিমদের রোহিঙ্গা বলছে, তাকে গ্রেপ্তার করেছেন, তাকে নিয়ে একটা এফআইআর হয়েছে, বলেছেন না, করছেন না কেন? কার কথা বলছেন? সবার কথা দেখবেন, যে যারা বলে সকলের কথা বলছি, যারা বলে বিজেপি সকলকে অ্যারেস্ট করতে হবে। দেখুন, এই যে রোহিঙ্গা নাম করে যা বলছেন, এই রোহিঙ্গা আইডেন্টিফাই করার ক্ষেত্রে রোহিঙ্গা এলো কি করে? রোহিঙ্গা মানে তো তারা এদেশের নয়, তার মানে তারা মায়ানমারের, অ্যাকচুয়ালি তারা বাংলাদেশি, মায়ানমার থেকে বিতাড়িত। তাহলে মায়ানমার থেকে বিতাড়িত হয়ে নিশ্চিতভাবে কোনো না কোনো বর্ডার ক্রস করেছে, কে দায়ী? বর্ডার ক্রস করলে কে দায়ী? আপনি এবার বলুন, বর্ডার ক্রস করলে কে দায়ী? কাকে ধরবো? তার উত্তর দিচ্ছেন যে বর্ডার খোলা রয়েছে, তাই। বর্ডারটা কে খোলা রেখেছে? জায়গা দিচ্ছে না রাজ্য সরকার, তৃণমূল। কটা মামলা করেছেন যে জায়গা দিচ্ছে না? মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, মামলা দেয় যে কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের সরকার মামলা করেছে, রাজ্য সরকার বিয়ে দিচ্ছে না বলে, জমি দিচ্ছে না, তাই আমি বর্ডারই করতে পারছি না, সেই বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকে যাচ্ছে। শুনুন, ওসব বলতে ভালো লাগে, জায়গা দেয়নি, সব মাইক ফোকার জন্য ভালো। আইনগত ভাবে যদি কে বাধ্য বর্ডার মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের পোস্ট করবেন, পোস্ট তৈরি করবেন, আর তার জন্য জায়গা দিচ্ছে না রাজ্য সরকার বলে আপনি পোস্ট তৈরি করতে পারছেন না, এই বালখিল্যতা কতদিন চলবে? দাদা, এই অন্যজনকে বোঝাবেন যে এইখান থেকে আপনি বর্ডার ফেন্সিং করবেন বা বর্ডার বিএসএফ দাঁড়িয়ে থাকবে, তার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে বিএসএফ দাঁড়িয়ে থাকতে পারছে না। এই বালখিল্যতা কতদিন চলবে? আপনার মনে হয় যে বর্ডারের বিষয়ে রাজ্যের কিছু বলার এখতিয়ার রয়েছে? এখতিয়ার নেই। দাদা, এই যে পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে আরো যারা ওখানে ছিলেন, তারা একটা যখন এই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, তখন একটা যুক্তি সাধারণ মানুষ দিচ্ছেন যে বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশে এমন অনেক কোম্পানি রয়েছে যারা গোমাংস বিদেশে রপ্তানি করেন, এবং নির্বাচনী ফান্ডে তারা টাকাও দিয়েছিল বিজেপিকে। তাহলে সেটা কেন আগে বন্ধ করা হচ্ছে না, যদি এখানে তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে গরু পাচার হচ্ছিল বা গরু কাটার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? না, প্রথম কথা বলি যে মানে গরু পাচার হচ্ছিল বা গরু কেউ নিয়ে যাচ্ছিল, আমি তো তর্কের খাতিরে ধরে নিলাম সে গরিত অপরাধ করেছিল। বিজেপির এই যুব মোর্চার এই নেতাদের বা বিজেপিকে
কে মানে ল এন্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কে দিয়েছে? তারা ধরবে, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে পেটাতে শুরু করবে? আমি যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে তারা গরিত অপরাধ করছিল, কি অপরাধ করছিল আমি ইমেটেরিয়াল, গরিত অপরাধ করেছে, ল এনফোর্সিং এজেন্সি আছে, তাদের হাতে তুলে দিতে পারতেন। আপনাকে কে মানে দড়ি দিয়ে বাঁধতে বলেছে? পুলিশ হ্যান্ড কাপিং করতে পারে না। আর এই বিজেপির এই কয়েকজনের দুদিনের, এই রাজ্যে দুদিন আগে দুর্গাপুরে হয়তো পৌঁছেছে, দুটো শাখা খুলেছে। 2011 আগে কাউকে দেখতে পেতেন না, কেউ বাড়ির বাইরে বেরোতো না। মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে সব একদম বেরিয়ে গেছে, দাঁত নোখ খিচিয়ে বেরিয়ে গেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু মমতা ব্যানার্জির সেই ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যায় তাহলে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যাবে। তার কারণ মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, এখন সেই অপরাধ থেকে বাঁচতে, তিনি যে দুষ্কর্ম করেছেন, যে দুর্নীতি করেছেন, সেগুলো থেকে বাঁচতে এই রাজ্যে বিজেপিকে বাহবা দেওয়ার জন্য উনি বিভিন্ন রকম ভাবে বিজেপিকে সাহায্য সহযোগিতা করেন। এই রাজ্যে বিজেপি চাইছে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করব। মমতা ব্যানার্জি সেটাতে সহায়তা প্রদান করছেন, তাতে বিজেপি এবং মমতা ব্যানার্জি উভয়ের লাভ হবে। বিজেপি হিন্দুত্বের ইস্যুকে হাতিয়ার করবে, তৃণমূল বাংলা বাঙালিকে হাতিয়ার করবে, দিয়ে সামনের বিধানসভা নির্বাচনের সেটাকে উতরে যাওয়ার ধান্দা করবে। উভয়েই দেখবেন বিজেপি এই যে দুর্নীতি হচ্ছে, এই যে দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এতে বিজেপি একেবারে কমফোর্টেবল না এই ইস্যুতে। তার কারণ বিজেপি জানে দুর্নীতির ইস্যু যদি সামনে আসে, রুটি রুজির লড়াই যদি সামনে আসে, তাহলে বিজেপির এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে রাজনীতি, সেটা মানুষ গ্রহণ করবে না। তাই মানুষকে কোনোদিন রুটি রুজির লড়াইয়ে থাকতে দেবে না বিজেপি। এটা ওদের আদর্শগত অবস্থান। মানে আপনি একটা দলের রাজনৈতিক অবস্থান থাকে, তো ওদের রাজনৈতিক অবস্থানই হচ্ছে মানুষের রুটি রুজির লড়াই মানুষকে থাকতে দিলে হবে না, মানুষকে রুটি রুজির লড়াইয়ের বাইরে নিয়ে যেতে হবে। এই জন্য এই যে ধরুন এসএসসি নিয়ে আন্দোলন হতো, প্রাইমারি নিয়ে আন্দোলন, এতে বিজেপি খুব একটা কমফোর্টেবল না। আরএসএস বিজেপি এত খুব একটা কমফোর্টেবল, একদম আনকমফোর্টেবল। ওরা চায় মানুষ হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ করবে, পাকিস্তান ইন্ডিয়া করবে, বাংলাদেশ ইন্ডিয়া করবে। মানুষ যাতে বিভেদের রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে ডোনাল্ড ট্রাম্প এত কিছু করছে, কিছু বলার ক্ষমতা আছে? পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটবে, গবাদি পশু নিয়ে যাচ্ছেন, একজন ডিনোট করে দিচ্ছেন এরা পাচারকারী। প্রথম কথা, গরু এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া সেটা তো প্রথম কথা কোনো অপরাধ হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে এই রাজ্যে গরুর হাট আছে। গরু শুধুমাত্র যে মানে কাটার জন্য ব্যবহৃত তা তো নয়, গরু কৃষিকার্যে ব্যবহৃত হয়। গরুর দুধ আমরা যে সকলেই জানেন অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। ফলে আমাদের রাজ্য মিল্ক প্রোডাকশনেও মানে ভারতবর্ষের মধ্যে একেবারে প্রথম সারির একটি রাজ্য। তাহলে যে রাজ্য মিল্ক প্রোডাকশনে প্রথম সারির রাজ্য, যে রাজ্যে কৃষিকাজ হয়, কারণ এখানে প্রচুর প্লেন ল্যান্ড, সেই রাজ্যে গরু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তা সেটা নিয়ে যাওয়ার জন্য কাউকে আক্রমণ করা হবে। দেখুন, শুধু আক্রমণ নয়, আপনি যদি দেখেন তারপরে তাকে একটা বিশেষ শব্দবন্ধ চ্যান্টিং করতে বাধ্য করা হচ্ছে। এইটা কেন ঘটছে? পাশ থেকে জয় শ্রীরাম বলা হচ্ছে। একদমই দেখুন, এবং এই যে এইটা বলার মূল কারণ হচ্ছে, দেখুন আপনার পছন্দ হোক বা না হোক, কিছু মানুষকে, তারা তো এই ভারতবর্ষের মানুষ। আর এই ঘটনার পিছনে আমি মনে করি কিছু রাজনৈতিক নেতা নেত্রীর তাদের যে বিভিন্ন সময় উস্কানিমূলক কথাবার্তা, বিশেষ করে মানে খুব পরিষ্কার করে বললে আরএসএস এবং বিজেপি যে উস্কানিমূলক কথাবার্তা, মানে আমি সকলের বলবো না, কিন্তু বেশ কিছু বিশেষ করে
উগ্র মানসিকতার মানুষ, যারা এই উস্কানিমূলক কথাবার্তা এমন পর্যায়ে বলেন যার ফলে এই ঘটনাগুলো ঘটে। আমি মনে করি এই ঘটনা নিন্দাজনক বটেই, তার সঙ্গে এই যারা উস্কানি দেন, সেই উস্কানিমূলক বিদ্বেষমূলক কথাবার্তা যারা বলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হওয়া উচিত। শুধুমাত্র ওই যারা যে দুজনকে দেখা গেল, দুজনকে অ্যারেস্ট করে পুলিশ একেবারে বাহবা করানোর জন্য দুজনের ছবি দিয়ে পোস্ট করছেন, এতে এই ধরনের যে আক্রমণ সেটা কমবে না। দ্বিতীয় আরেকটি কথা যেটা আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই পুরো ঘটনায়, সেটা হচ্ছে এই যে যারা বিদ্বেষমূলক কথা বা উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এরা কিন্তু আক্রমণকারী এবং আক্রান্ত উভয়কেই আক্রান্ত করছেন। এ কথা কেন বলছি? দেখুন, যারা আক্রমণকারী তারা একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষ, যারা আক্রমণ করছে, আর যারা আক্রান্ত হচ্ছে তারাও সমাজের প্রান্ত সীমার মানুষ। আপনি দেখবেন না যে এই গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বা আমি ইভেন ধরে নিই গরু কাটার জন্য, অমিত শাহর ছেলে জয় শাহ এসে কি কাউকে আক্রমণ করে? আর জয় শাহর ছেলে নিশ্চিতভাবেই মানে মুসলিম হওয়ার জন্য সুব্রমণিয়াম স্বামীর জামাইকেও আক্রমণ করে না। সুব্রমণিয়াম স্বামীর জামাইকেও আক্রমণ জয় শাহ করে না অমিত শাহের ছেলে। তার কারণ কি? তার কারণ এরা হচ্ছে সমাজের উচ্চ কোটির মানুষ। সুব্রমণিয়াম স্বামী হিন্দুত্ব নিয়ে অনেক কথা বলবেন, তুই জিজ্ঞাসা করবেন জামাইটি কি? নিজের মেয়ে যে মুসলমান ছেলেকে বিয়ে করলে কোনো অসুবিধা নেই, ক্যামেরার সামনে এসে হিন্দুত্বের বাণী ছড়াচ্ছেন, সকলকে বলছেন হিন্দুত্ব বাঁচাও, রাস্তায় নেমে পড়ো, আর নিজের ছেলেকে বলছে তুমি ক্রিকেট ম্যাচ দেখো, তুমি ক্রিকেটটা সামলাও, ক্রিকেট বোর্ডের মাথায়। কিন্তু দাদা এখানে যেটা আমরা দেখলাম, দড়ি দিয়ে হাত বাঁধা, তারপরে দড়ি গলায় অবধি পরানো হয়েছে। দেখুন, এই যে বিদ্বেষ ছড়ানো হয়েছে না, সেই বিদ্বেষের ফল বলে আমি মনে করি। এবং এই বিদ্বেষগুলো যারা ছড়াচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেই বিদ্বেষে যত উচ্চ পর্যায় থেকেই ছড়ানো হোক না কেন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি দিতে হবে। শুধুমাত্র এই দুজনকে যারা করেছেন তাদেরকে শাস্তি তো দিতেই হবে, কিন্তু তার সঙ্গে যারা এই বিদ্বেষগুলো ছড়াচ্ছেন, মানে এই যে ঘটনা, এই ঘটনার রুটে পৌঁছতে হবে। এই ঘটনাগুলো করতে বাধ্য করেছেন, তো এই ঘটনাগুলো ঘটছে তার পিছনে তো একটা কার্যকারণ রয়েছে, সেই কার্যকারণগুলো সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। বাংলায় তো এই ছবি আগে দেখা যেত না। বাংলায় এটাই তার কারণ হচ্ছে ক্ষমতায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি তো না, বিজেপি একদম। দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে যে ঘটনা বিজেপি যা যা করতে পারত ক্ষমতায় থেকে, মমতা ব্যানার্জি তার থেকে বেশি করেছে। আচ্ছা, যদি ধরুন মমতা ব্যানার্জির জায়গায় যদি এই রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকতো, তৃণমূলের জায়গায় কি করতো? আরে বিজেপি একটা রাম মন্দির করেছে, মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম করিয়ে দিয়েছে। বিজেপি রাম মন্দির তৈরি করেছে, বিজেপি এর ক্রেডিট নেই, কিন্তু বিজেপি বলে রাম মন্দির সরকারি অর্থে না। মমতা ব্যানার্জি তো ঘুর পথে সরকারি অর্থে, আর্টিকেল 12 অথরিটির অর্থে জগন্নাথ ধাম বানিয়ে দিয়েছে। মানে জনগণের করের টাকা যেখানে ইনভলভ, সেই টাকায় জগন্নাথ ধাম বানিয়ে দিয়েছে। আরএসএস এর কাছে বিজেপির থেকে বেশি গ্রহণযোগ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাম মন্দির বানিয়েছে, সেটা কিন্তু সরকারি টাকাই না, জনগণের কাছ থেকে তারা টাকা নিয়েছে, সেই ট্রাস্ট বানিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম বানিয়েছে আর্টিকেল 12 অথরিটির টাকায়, অর্থাৎ যেখানে জনগণের টাকা ইনভলভ, পাবলিক মানি ইনভলভ। দিয়ে বলবেন ওটা কালচারাল সেন্টার, আমি তো ওটা মন্দির বানাইনি। এ তো বেসিক্যালি মানে সোজা কথায় মিথ্যাচার, একেবারে মানে মিথ্যাচারের চূড়ান্ত পর্যায়ে। তার এই জিনিসটা ঘটেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানের জন্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এই গোটা রাজ্যে যে পরিমাণ আরএসএস এর যে শাখা, তার সংখ্যা যেভাবে বেড়েছে, বিজেপি তার বহর যেভাবে বেড়েছে। 2011 সালের আগে বিজেপি ছিল বড় বাজারের পার্টি, মমতা ব্যানার্জি তাকে
হাত ধরে গোটা রাজ্যে ছড়িয়েছে। তার কারণ আরএসএস এর, আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, সেটা হচ্ছে আরএসএস নামক এই ফ্যাক্টরিটির দুটো শোরুম, একটার নাম হচ্ছে বিজেপি আর একটার নাম হচ্ছে তৃণমূল। কিন্তু লোকসভায় এই প্রোডাক্টটা বিক্রি করে বিজেপির শোরুম থেকে, আর বিধানসভায় প্রোডাক্টটি বিক্রি করে তৃণমূলের শোরুম থেকে। কিন্তু এখানে ক্ষমতা আছে, তারা বলছে যে এনআরসি এসআইআর করে যারা পাচার করছে, ওই ধরনের যারা আরো রয়েছে, তাদেরকে সবাইকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে, যেখান থেকে এসছে সেখানে ফেরত পাঠানো হবে, এই যুব মোর্চার নেতারা বলছেন। লালকৃষ্ণ আদবানি পাকিস্তান থেকে এসেছিলেন, তিনি নিজে বলেছেন ইন্টারভিউতে। আমি শুনছিলাম শুভেন্দু বাবু, তিনি তার মায়ের জন্য বলেছেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন। ভারতবর্ষের অনেক মানুষ এসছেন বাংলাদেশ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ দেখবেন অনেক মানুষ পাবেন, পাঞ্জাবে অনেক মানুষ পাবেন যারা পাকিস্তান থেকে এসছেন। প্রখ্যাত আইনজীবী রামজেঠ মালানি, তিনি পাকিস্তান থেকে এসছেন। ভারতবর্ষের মানুষ হিসাবে ভারতবর্ষে তারা কন্ট্রিবিউট করেছে, ভারতবর্ষে এসে ভারতবর্ষে কন্ট্রিবিউট করেছে। আপনি শুধু ধর্মের ভিত্তিতে কেউ কাউকে দাগিয়ে দেবেন, এতে এসআইআর করবো বোঝেন। বিহারে উপমুখ্যমন্ত্রীর নাম বাতিল হয়েছে, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের নাম বাতিল হয়েছে। এসআইআর ঠিক হয়েছে? শুধু বিরোধীদের টার্গেট করব সেই এসআইআর চাই না। হ্যাঁ, মৃত ভোটার বাদ দিন, যেটা তৃণমূলের কাজে লাগে। আর যদি বলেন যে বাংলাদেশি যে কোনো যে সমস্ত মানুষদের আমরা বাদ দেব, দিন না, সঠিকভাবে দিন। যে ভোটার লিস্টে বেনজল আছে, সে বেনজলগুলোকে বের করুন, কোনো অসুবিধা নেই, প্রতি বছর হয়। এই যে বেনজল বের করবো এটা বলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, এটা প্রতি বছর হতো না। ভোটার লিস্ট সংশোধনী কি নতুন জিনিস নাকি? ভোটার লিস্টে নতুন নাম ওঠা, নাম বাদ যাওয়া, এটা কোনো নতুন জিনিস না। ও যে যখন থেকে ভোটার লিস্ট তৈরি হয়েছে তখন থেকে এই জিনিস হয়, প্রতি বছর হয়। এখন তো সব ইআরও, এইআরও, বিএলও এসব অ্যাপয়েন্টেড হয়েছে। এমন আতঙ্কের পরিবেশ তৈরি করে দিচ্ছেন, বিএলওরা ভয়ে ডিউটি দিতে পারছে না। সব প্রতিদিন ফোন করছে যে স্যার আমার বিএলও ডিউটি পড়েছে, আমি অব্যাহত যে কি করবো বলুন। এমন আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, কি প্রয়োজন ছিল? তারা দেখবেন, গিয়ে দেখবেন, হ্যাঁ সত্যি সত্যি এই মানুষটির অস্তিত্ব রয়েছে, তার বাবা মা রয়েছে, এখানে তার বাবা মা থাকে, দাদা দিদা থাকতো। স্কুটিনি করতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি করছেন কেন? স্কুটিনির নামে আতঙ্কের পরিবেশ তৈরি করা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। মৃত ভোটারের নাম বাদ দিন, এতদিন ধরে বাদ দেননি কেন? প্রশ্ন তো সেখানে, কেন তৃণমূলের বেনিফিট করানোর জন্য? একটা শেষ প্রশ্ন, বিজেপি মাত্র ৭৭টা আসন পেয়েছিল 2021 সালে এবং 2024 সালে মাত্র 12টি লোকসভা আসনে জিতেছিল। তারা এই রাজ্যে ক্ষমতায় আসেনি, এমনকি সাংসদ এবং বিধায়ক অনেকে আবার তৃণমূলেও যোগদান করেছে, এরকমটাও হয়েছে। সেখানে দাঁড়িয়ে তাদের এত কম শক্তি নিয়ে দুর্গাপুরের মতো একটা জায়গায়, এই বাংলার একটা জায়গায় গরু পাচার সন্দেহে যেভাবে বিধরক মারধর করা হয়েছে, সেখানে তারা বলছে আমরা ক্ষমতায় আসবো আগামী নির্বাচনে 177টা আসন নিয়ে। তাহলে বিজেপি এই রাজ্যে কি অবস্থা তৈরি করতে পারে বলে আপনি আশঙ্কিত? না, এই রাজ্যে বিজেপির বর্তমানে অবস্থা আগের থেকেও খারাপ। আমি মনে করি এই রাজ্যে বিজেপি এবারে বিধানসভা নির্বাচনে, আগের বিধানসভা নির্বাচন থেকে তো অবশ্যই কম সিট পাবে এবং লোকসভার থেকেও খারাপ ফল করবে। এর আগে লোকসভা এবং বিধানসভা ওই থেকেই খারাপ ফল করবে বলে আমি মনে করি। এবং বিজেপির বর্তমানে, বিজেপি আছেটা কি? বিজেপির কোন সংগঠন নেই। সিপিএম 0 ভোট পেতে পারে, কিন্তু সিপিএম এর সংগঠন আছে। 0 এমএলএ হতে পারে, এমএলএ এর সংখ্যা নেই, 0, তারপরে সিপিএম এর সংগঠন আছে, বিজেপির সংগঠন নেই।
আপনি বলুন তো, মানে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে বিজেপির ডেডিকেটেড লিডার, তরুণ লিডার, আপনি যে আগামী 30 বছর স্প্যানে যারা রাজনীতি করবে, রাজনীতি পেরিফেরিতে থাকবে, লিডার তৈরি করেছে বিজেপি, পারবেন বলতে? বলতে পারবেন না। তৃণমূলের জিজ্ঞাসা করি, বলতে পারবেন যারা আগামী 40 বছর স্প্যানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে থাকবে? বলতে পারবেন? পারবেন না। আর আপনাকে যদি এখনই আমি বলি সিপিএম এর বলুন, আপনি গড়গড় করে নাম বলে দেবেন। মীনাক্ষী, দীপশিতা, সৃজন, প্রতিকুর বলে গড়গড় করে নাম বলে, একদম নতুন ছেলে মেয়ে যারা আগামী 40 বছর স্প্যানে রাজনীতিতে থাকবে। বিজেপিতেও পাবেন না, তৃণমূলেও পাবেন।